ছেলে অর্জুন শর্মা অর্থ উপার্জনের জন্য সৌদি আরবে যায়। সেখানে তার এক ধনী শেখের বাড়িতে ড্রাইভারের চাকরি হয়। তার জীবনে একটি বড় মোড় আসে যখন তাকে শেখের মেয়ের ব্যক্তিগত ড্রাইভার করা হয়। অর্জুনের দায়িত্ব ছিল শেখের মেয়েকে কলেজে নিয়ে যাওয়া এবং কলেজ থেকে বাড়ি ফিরিয়ে আনা। মেয়েটি ছিল অত্যন্ত সুন্দরী এবং যুবতী। তার প্রতিটি আচরণে যেন একটি জাদু ছিল, যার ফলে অর্জুন অজান্তেই সেই আরব মেয়ের প্রতি আকৃষ্ট হতে থাকে। মেয়েটির সৌন্দর্য দেখে অর্জুন প্রায়ই নিজের হুঁশ হারিয়ে ফেলত, কিন্তু তারপর মনে মনে ভাবত, আমি তো শুধু একজন চাকর, তাই নিজের সীমার মধ্যে থাকত। তারপর একদিন যখন শেখ তার স্ত্রীর সাথে দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যান, সেদিন শেখের মেয়ে বাড়িতে একা ছিল। সে বাড়ির রান্নার কাজের লোককেও ছুটি দিয়ে দেয়। মা বাবা বাড়িতে না থাকার সুযোগটা সে কাজে লাগাতে চেয়েছিল। তার মনে কিছু অদ্ভুত চিন্তা আসছিল। সেই রাতে সেই আরব মেয়ে অর্জুনকে তার ঘরে ডাকে। প্রথমে সে কিছুক্ষণ অর্জুনের সাথে তার বাড়ি এবং পরিবার সম্পর্কে কথা বলে। তখন অর্জুন তাকে তার জীবনের গল্প শোনায়। সে বলে যে কিভাবে অবশেষে অর্থ উপার্জনের জন্য তাকে সৌদি আরবে আসতে হয়েছিল। তারপর দুজনের মধ্যে কিছু হালকা পাতলা হাসি ঠাট্টার কথা হয়। এরপর সেই আরব মেয়ে ধীরে ধীরে অর্জুনের কাছাকাছি আসতে থাকে এবং তারপর সে অর্জুনের সাথে এমন কিছু করে যা অর্জুনকে অবাক করে দেয়। এবং তারপর একজন সাধারণ ছেলে কিভাবে কোটিপতি হয়ে যায়। আসুন জানি আজকের এই আকর্ষণীয় ঘটনা, কিভাবে এই গরিব ছেলে রাতারাতি ধনী হয়ে গেল। সেই ভারতীয় ছেলে কি সেই আরব মেয়ের সাথে এসব করার জন্য টাকা নিয়েছিল, নাকি মেয়েটি তাকে এতটাই পছন্দ করেছিল যে সে নিজেই তাকে ধনী করে দেয়? আসুন জানি আজকের এই আকর্ষণীয় এবং সত্যি ঘটনাটি। আমার প্রাণপ্রিয় দর্শক, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের গল্প মধ্যপ্রদেশের একটি শান্ত কিন্তু গুমনাম গ্রাম চনপতিপুরের। এখানে একটি সাধারণ পরিবার বাস করত, যার ছোট ছেলে ছিল অর্জুন শর্মা। অর্জুনের পরিবারে ছিলেন তার বাবা দেবেন্দ্র শর্মা, মা কমলা দেবী এবং বড় ভাই রবি শর্মা। দেবেন্দ্র শর্মা একটি কাপড়ের কারখানায় সুপারভাইজার ছিলেন। সকালে কারখানার হুইসেলের সাথে বেরিয়ে যেতেন এবং সন্ধ্যায় ক্লান্ত পায়ে কিন্তু তৃপ্ত মুখে বাড়ি ফিরতেন। তার পরিশ্রমে পরিবারের প্রয়োজনগুলো পূরণ হতো এবং জীবন কিছুটা সুখের ছিল। কমলা দেবী ছিলেন একজন সাধারণ কিন্তু শক্তিশালী মহিলা। তিনিই ছিলেন এই বাড়ির প্রাণ। সকালের নাস্তা থেকে শুরু করে সন্ধ্যায় রান্নার কাজ পর্যন্ত তার উপস্থিতি বাড়িটিকে জীবন্ত করে তুলত। বড় ছেলে রবি পড়াশোনায় খুব ভালো ছিল। সে পোস্ট গ্রাজুয়েশন শেষ করে একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছিল। তার সাফল্যে পরিবারের অবস্থা আরো স্থিতিশীল হয়ে ওঠে। দেবেন্দ্র শর্মা গর্ব করে বলতেন, আমার বড় ছেলে অফিসার হয়েছে আর ছোট ছেলে খেলোয়াড় হবে। হ্যাঁ, অর্জুনের পড়াশোনার চেয়ে ক্রিকেট মাঠে বেশি আগ্রহ ছিল। গ্রামের স্কুলের পেছনে সন্ধ্যায় তার বল আর ব্যাটের শব্দ প্রায় শোনা যেত। তার স্বপ্ন বড়, সে চাইতো একদিন পুরো দেশ তাকে চিনুক। পরিবারের পরিবেশ ছিল অত্যন্ত আনন্দময়। সবাই একে অপরের দুঃখ সুখে অংশ নিত। উৎসবে দীপ জ্বলত, মায়ের হাতে পকোড়া তৈরি হতো আর বাবা ছেলের কথায় হাসির ঝড় উঠত। কিন্তু জীবন সব সময় একই রকম থাকে না। একটি সুখের সন্ধ্যার পরেও কখনো কখনো অন্ধকার রাত এসে যায়। কিছুদিন পর রবির বিয়ে হয়। বাড়িতে আবারও আনন্দ ফিরে আসে। দেবেন্দ্র শর্মা তার নতুন পুত্রবধূর আগমনে খুব খুশি ছিলেন। তিনি মনে করতেন যেন বাড়িতে মেয়ে এসেছে। কিন্তু এই সুখ বেশি দিন টেকেনি। নতুন পুত্রবধূ ইনসাকে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে ভালো লাগতো না। প্রথম কয়েক সপ্তাহ সবকিছু ভালো লাগলেও তারপর অভিযোগ শুরু হয়। সে শাশুড়ির কাজের ধরন নিয়ে আঙুল তুলতে শুরু করে এবং বাড়ির কাজ থেকে বাঁচার অজুহাত খুঁজতে থাকে। একদিন সে স্পষ্ট বলে দেয়, আমি আলাদা বাড়িতে থাকতে চাই, এসব দ্বারা হবে না। রবি অনেক বোঝানোর চেষ্টা করে। মায়ের চোখের অশ্রু, বাবার নীরবতা এবং ছোট ভাইয়ের দৃষ্টি সবকিছুই যেন কিছু বলছিল। কিন্তু ইনসা তার জেদে অটল থাকে। অবশেষে রবি মন ভারী করে বাড়ি ছেড়ে চলে যায়। সেই মুহূর্ত দেবেন্দ্র শর্মার জন্য কোনো কিয়ামতের চেয়ে কম ছিল না। যিনি বছরের পর বছর ধরে তার পরিবারকে এক সুতোয় বাঁধা দেখে এসেছিলেন, তিনি এখন তা ভেঙে যেতে দেখছিলেন। তার মুখের উজ্জ্বলতা হারিয়ে যায়, রাতের ঘুম উড়ে যায়।
তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকেন। কিছুদিনের মধ্যেই অসুস্থতা তাকে গ্রাস করে। ডাক্তার ঠিক তখনই তার চাকরিও চলে যায়। চিকিৎসার জন্য যে সামান্য সঞ্চয় ছিল তাও ফুরিয়ে যেতে থাকে, আর শর্মা পরিবারের জীবন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যেতে থাকে। এখন ধীরে ধীরে বাড়ির অবস্থা আরো খারাপ হতে থাকে। দেবেন্দ্র শর্মার অসুস্থতা বাড়তে থাকে। ওষুধগুলো প্রতিদিন বদলাচ্ছিল, কিন্তু মুখ থেকে জীবনের আলো ক্রমশ কমে যাচ্ছিল। বাড়ির দেয়ালগুলোতে একটা নীরবতা ছড়িয়ে পড়েছিল। যেখানে একসময় সন্ধ্যায় হাসির ঝড় উঠত, সেখানে এখন শুধু কাশির শব্দ ভেসে আসত। আর্জন, যে কাল পর্যন্ত ক্রিকেট মাঠে দৌড়াদৌড়ি করত, সে এখন বাড়ির খরচের হিসাব নিকাশে জড়িয়ে পড়েছিল। একদিন কমলা দেবী অনেক ধৈর্য নিয়ে বললেন, বেটা, তোর বাবার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। বাড়িতে যে সামান্য টাকা ছিল তাও এখন শেষ। তুই কোনো কাজ ধান্দা দেখার চেষ্টা কর। আর্জন মায়ের মুখের ক্লান্তি আর চোখের আর্দ্রতা দেখছিল। সে মাথা নিচু করে ধীরে বলল, ঠিক আছে মা, আমি কাল থেকে বেরোবো। পরের দিন থেকে আর্জন পুরো গ্রাম ঘুরে বেড়াল। সকালে খবরের কাগজে চাকরির বিজ্ঞাপন দেখত, ইন্টারনেট ক্যাফেতে গিয়ে ফর্ম পূরণ করত, আর সন্ধ্যা পর্যন্ত ধুলো মাটিতে লেপ্টে বাড়ি ফিরত। কখনো কোনো কারখানায় ইন্টারভিউ দিত, কখনো কোনো কোম্পানির অফিসের লাইনে দাঁড়াতো। কিন্তু প্রতিবার হয় বেতন খুব কম হতো, নয়তো চাকরি তার পক্ষে সম্ভব হতো না। এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। এক সন্ধ্যায় যখন সে খালি হাতে বাড়ি ফিরল, তখন মা চুলার পাশে বসেছিলেন। আর্জন আস্তে করে বলল, মা, আমি অনেক জায়গায় চেষ্টা করেছি, কিন্তু কোথাও ভালো চাকরি পাইনি। মনে হচ্ছে ভাগ্য আমার সঙ্গ দিচ্ছে না। মা তার কাঁধে হাত রেখে বললেন, হাল ছাড়িস না বেটা, উপরওয়ালা সব দেখছে। সময় বদলাতে দেরি হয় না। কিন্তু সময় যেন থমকে গিয়েছিল। ওষুধ, চিকিৎসা আর দৈনন্দিন খরচে বাড়ির ভিত্তি কেঁপে উঠেছিল। অনেকবার কমলা দেবী ওষুধের টাকার অভাবে নিজের হাতের চুড়ি খুলে দেখতেন, তারপর আবার যত্ন করে রেখে দিতেন। এখন গহনাগুলো শুধু স্মৃতিতে ছিল। অবশেষে একদিন তিনি তার বড় ছেলে রবিকে ফোন করলেন, বেটা, বাড়ির সব টাকা শেষ হয়ে গেছে। তোর বাবার চিকিৎসা বন্ধ হয়ে যাবে। কিছু সাহায্য করতে পারিস? রবি নরম গলায় বলল, হ্যাঁ মা, একটু পরে কথা বলছি। কিন্তু যেই সে তার স্ত্রী ইনসার কাছে বিষয়টা উল্লেখ করল, ইনসা কঠোর স্বরে বলল, আমরা নিজেরাই কোনো মতে চলছি। প্রতিবার তাদের দায়িত্ব কেন নিতে হবে? রবি চুপ করে গেল। কিছুক্ষণ পর সে মাকে মিথ্যা বলল, মা, আমি সব টাকা একটা ব্যবসায় লাগিয়ে দিয়েছি। এখন আমার কাছে কিছু নেই। ফোন কেটে যাওয়ার সাথে সাথে কমলা দেবীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, বেটাও এখন পর হয়ে গেল। যখন এই কথা আর্জন জানতে পারল, তার মনে একটা বেদনার ঝড় উঠল। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, মা, চিন্তা করো না, ওপরওয়ালা বড় কারিগর, আমরা আবার ঠিক হয়ে যাব। তখন কমলা দেবী মনে করলেন যে তার ভাই রামনন্দ সৌদি আরবে একটি কোম্পানিতে ম্যানেজার। তিনি ভারাক্রান্ত হৃদয়ে তাকে ফোন করলেন, ভাই, বাড়ির অবস্থা খুব খারাপ। যদি তোমার কাছে কোনো সুযোগ থাকে তাহলে আর্জুনকে তোমার কাছে ডেকে নাও। ও পরিশ্রমী, শুধু একটা সুযোগ দরকার। রামনন্দ উত্তর দিলেন, দিদি, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি কোনো ভালো জায়গায় কথা বলছি। 4 দিন পর রামনন্দের ফোন এলো, দিদি, যে শেখের কোম্পানিতে আমি কাজ করি তার ছোট ভাইয়ের একজন ড্রাইভার দরকার। আর্জুন যদি রাজি থাকে আমি সব ব্যবস্থা করে দেব, শুধু পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করতে হবে। এটা শুনে যেন কমলা দেবীর ভেতরে নিভে যাওয়া প্রদীপ আবার জ্বলে উঠল। তিনি আর্জুনের দিকে তাকালেন, বেটা, এই সুযোগ ভাগ্যের দান। হয়তো এটাই সেই পথ যা সব কিছু বদলে দিতে পারে। আর্জুন মাথা নিচু করে বলল, আমি প্রস্তুত মা। এখন যতই পরিশ্রম করতে হোক, শুধু এই বাড়িটাকে একটা ভরসা দিতে হবে। রামনন্দের ফোন আসার পর কমলা দেবীর চোখে বহু বছর পর আবার চমক ফিরে এলো। দিদি, যে শেখের ভাইয়ের কথা হয়েছিল তাদের একজন ড্রাইভার দরকার। আর্জুন যদি প্রস্তুত হয় আমি সব ব্যবস্থা করে দেব, শুধু পাসপোর্ট আর ভিসার কাজটা তাড়াতাড়ি করে নাও।
এটা শুনে আর্জনের মনে হলো যেন জীবন একটা নতুন জানালা খুলে দিয়েছে। তার মনে আশার সঞ্চার হলো। কিন্তু টাকা আসবে কোথা থেকে? বাড়ির অবস্থা আগে থেকেই দুর্বল ছিল, তাই সে তার বন্ধুদের কাছে ধার চাইল। বন্ধুরা জানতো যে আর্জনের নিয়ত পরিষ্কার, তাই সবাই মিলে একটু একটু করে তার সাহায্য করলো। পাসপোর্ট আর ভিসা বানানো সহজ ছিল না। গ্রাম থেকে শহর, শহর থেকে অফিস, অফিস থেকে এজেন্ট, এই দৌড়াদৌড়ি। রোদে ঘামে ভিজে সে প্রতিটি লাইনে দাঁড়াতো। মুখে ক্লান্তি থাকলেও চোখে আশার চমক। অবশেষে কয়েক সপ্তাহের পরিশ্রমের পর তার হাতে সেই নীল পাসপোর্ট এলো, যেন একটা স্বপ্ন বাস্তবে রূপ নিল। যাওয়ার দিন এলে কমলা দেবী ছেলের জন্য নিজের হাতে পরোটা বানালেন। খাওয়ার সময় তিনি বারবার অশ্রু লোকানোর চেষ্টা করছিলেন। বিদায়ের সময় তার চোখ থেকে অশ্রু আর থামলো না। বেটা, তোর বাবার অবস্থা দেখে মন ভয় পায়, কিন্তু আমার বিশ্বাস তোর এই চাকরি আমাদের জন্য নতুন আলো নিয়ে আসবে। শুধু ওখানে সততার সাথে কাজ করিস আর সব সময় মনে রাখিস আমরা তোর দোয়ায় আছি। আর্জুন মায়ের হাত ধরে বলল, মা, চিন্তা করো না। আমি প্রতিজ্ঞা করছি কখনো তোমাকে লজ্জায় ফেলবো না। পরিশ্রম করে সবকিছু বদলে দেব। শুধু তোমরা দুজনে নিজেদের খেয়াল রাখো। এরপর সে তার স্বপ্ন আর দায়িত্ব হৃদয়ে ধারণ করে বিমানে উঠল। জানালা দিয়ে নিচে তাকিয়ে যখন সে নিজের মাতৃভূমির মাটি দেখল, তখন তার হৃদয়ের ভেতর কিছু ভেঙে যাওয়ার মতো লাগলো। এখন আমি মায়ের আশীর্বাদের ভরসায় পরের মাটিতে পা রাখছি। অনেক ঘন্টার যাত্রার পর সে জেদ্দা বিমানবন্দরে নামলো। আলোয় ভরা শহর, পরিষ্কার রাস্তা, উঁচু ভবন, সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। বিমানবন্দরের বাইরে তার মামা রামানন্দ হাসি মুখে দাঁড়িয়েছিলেন। কেমন লাগছে এই শহর আর্জুন? আর্জুন বিস্ময় চারদিকে তাকিয়ে বলল, মামা, যেন জান্নাতে এসে গেছি। সবকিছু কত পরিষ্কার, কত সুন্দর। রামানন্দ হেসে বললেন, বেটা, এখনো জান্নাতের প্রথম দরজা দেখলি, আসল পরীক্ষা তো সামনে। তিনি আর্জুনকে তার ফ্ল্যাটে নিয়ে গেলেন। সারা রাত গল্প হলো। মামা বোঝালেন, এখানে মানুষ শৃঙ্খলা আর সততাকে সবচেয়ে বেশি মূল্য দেয়। কাজ সময় মতো হলে সম্মান নিজে থেকেই আসে। পরের দিন আর্জুন আরবি শেখা শুরু করলো। প্রথমে ভাষা বোঝা কঠিন লাগলো, কিন্তু সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করত। 2 মাসের মধ্যে সে এতটুকু শিখে গেল যে সাধারণ কথোপকথন সহজ হয়ে গেল। একদিন রামানন্দ বললেন, চল, আজ তোকে সেই শেখের বাড়িতে নিয়ে যাই যার ভাই তোকে চাকরি দিয়েছে। পথে তিনি শেষবারের মতো বোঝালেন, বেটা,